বন্ধুরা, সকলকে স্বাগত জানাই এডু কম্পেনিয়ন ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের যে সায়েন্স ক্লাস প্রতিদিন রাত 8টার সময় আয়োজিত হয়, তার আজকে 4 নম্বর ক্লাস। আগত আরআরবি, এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার জন্য এই সেগমেন্ট বা এই ক্লাসটা খুবই হেল্পফুল হবে। এখানকার সমস্ত কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের থেকে নেওয়া এবং তার প্রাসঙ্গিক যে বিষয়গুলি রয়েছে সেইগুলো নিয়েই কোশ্চেনটা কিন্তু রেডি করা। তো সমস্ত কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য। আমাদের এই ভিডিওগুলি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং তোমাদেরকে যে হোমওয়ার্ক দেওয়া হয় সেগুলি তোমরা কমেন্ট মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবে না। এবং অন্যান্য কী কী বিষয়ে তোমরা নোট চাও সেগুলোও আমাদের কমেন্ট সেকশানে তোমরা জানাতে পারো। এছাড়াও ইউটিউবের যে কমিউনিটি সেকশান রয়েছে সেখানে দেখবে প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ইত্যাদি সমস্ত বিষয়ের কিন্তু প্রশ্ন উত্তর আমরা দিয়ে থাকি। তো তোমরা সেটা ওখান থেকে প্র্যাকটিস করবে, তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলে আসি প্রথম কোশ্চেন। তার আগে আগামী দিন যেটা হোমওয়ার্ক দেওয়া ছিল, অর্থাৎ দেখতে পাচ্ছ পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক কে আবিষ্কার করেন? এটা আমরা সকলেই জানি, লুইস পাস্তুর না অ্যান্টন ভন লিভেনহক, আলেকজান্ডার ফ্লেমিং না কার্ল লিনিয়াস। তো এখানে দেখো কার্ল লিনিয়াস হচ্ছে দ্বিপদ নামকরণ যেটা, সেটার জন্য তিনি কিন্তু বিখ্যাত। আর এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তিনি পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। নেক্সট দেখো, ভিটামিন ডি এর রাসায়নিক সংকেত কী? আচ্ছা, কোন ভিটামিনের কী রাসায়নিক সংকেত, এটা কিন্তু প্রতিটি পরীক্ষাতে একটা কমন কোশ্চেন। তো এটা আমরা মনে রাখতে হবে এবং রাসায়নিক সংকেত প্লাস তার সাথে তাদের যে ডেফিসিয়েন্সি সিনড্রোমগুলো রয়েছে, মানে তাদের মানে বেশি কনজিউম করলে যে রোগ হবে বা কম কনজিউম করলে যেটা রোগ হবে, তো ডেফিসিয়েন্সি ডিজিজ যেগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। পরবর্তীতে আমরা আমাদের এই চ্যানেলেই একটা ক্লাস নিয়ে আসবো সম্পূর্ণ ভিটামিন ও তাদের রোগগুলির ওপর। তো সেখানে একটা ট্রিকও তোমাদেরকে আমি শেয়ার করে দেবো, তো তোমরা খুব সহজেই ওটা মনে রাখতে পারবে। তো এখানে দেখো কোশ্চেন কী বলছে, যে ভিটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি তোমরা জানো যে সূর্যের আলোতে কিন্তু থাকে, তো এটা রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল, অপশান ডি। ঠিক আছে, ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম। নেক্সট দেখো, সালোক সংশ্লেষে সহায়ক অর্থাৎ ফটোসিনথেসিস প্রক্রিয়া যেটা হয়, তো সেটার সহায়ক রঞ্জক পদার্থটির নাম কি? কোনটার সাহায্যে এর সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়? দেখো তোমরা লাইট, এখানে তোমরা দেখতে পাচ্ছ লাইট আসছে, সূর্যরশ্মি, সেখান থেকে গাছের এই পাতার মধ্যে ক্লোরোফিল যেটা থাকে সেটার মধ্যেই কিন্তু এই রঞ্জক পদার্থটা থাকে। সেটা কি জিজ্ঞেস করেছে? তো ওখানে কার্বন ডাইঅক্সাইড থাকে এবং মাটি থেকে যে মিনারেলসগুলো থাকে সেইগুলো কিন্তু গাছ কাজে লাগায় এবং সেখান থেকে তারা ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন করে, যা তারা কিন্তু পরিবেশে ছেড়ে দেয়। এইভাবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেনের মাত্রাটা ব্যালেন্স থাকে। তো কোন কোন রঞ্জক পদার্থ থাকে? তো দেখো জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোবিলিন, এগুলো সবকটাই কিন্তু অ্যান্সার হবে, অর্থাৎ সঠিক উত্তর উপরের সবগুলি। ঠিক আছে, নেক্সট দেখো 3 নম্বর কোশ্চেন। টেসলা কিসের একক? টেসলা গাড়ি, ইলেকট্রিক গাড়ি যেটা খুবই বিখ্যাত, তার মালিক হচ্ছেন বিশ্বের সবথেকে বড় লোক এখন ব্যক্তি, অর্থাৎ ইলন মাস্ক, টেসলা স্পেস এক্স কোম্পানির যিনি হেড। তো টেসলা এটা কিসের একক তোমাদেরকে বলতে হবে। তো এটা সঠিক উত্তর হবে ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ চুম্বকীয় ক্ষেত্র। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 4 নম্বর। নিম্নলিখিত কোনটি সময়ের একক নয়? সময়ের একক নয় বলেছে, ঠিক আছে, মাথায় রেখো। তো আমরা জানি ঘন্টা, মিনিট, সেকেন্ড এগুলো কিন্তু সময়ের একক, কিন্তু আলোকবর্ষ এটি কিন্তু সময়ের একক নয়। নেক্সট দেখো, তাহলে আলোকবর্ষ কিসের একক? দূরত্বের একক। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় কোথায়? কোথায় কোনো বস্তুর ওজন সর্বাধিক হয়? চন্দ্রে, মহাশূন্যে, না খনির অভ্যন্তরে, না পৃথিবী পৃষ্ঠে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর কোশ্চেন বলছে, নিম্নলিখিত কোন শৈবালে সালোক সংশ্লেষের হার সর্বাধিক? অর্থাৎ শৈবালেও কিন্তু সালোক সংশ্লেষ হচ্ছে এবং সেটা সর্বাধিক কোন শৈবালে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরেল্লা।
ঠিক আছে, ক্লোরেল্লা। অপশান এ ক্লোরেল্লা। ঠিক আছে, ক্লোরেল্লা সম্পর্কে আমরা জানবো। তো তোমরা ছবিতে শৈবালের কিছু ছবি দেখতে পাচ্ছ। তো এছাড়া ক্ল্যাডোফোরা বলে একটা শৈবাল রয়েছে, তো সেটাতেও কিন্তু সালোক সংশ্লেষ হয়, অর্থাৎ ক্লোরেল্লা আর ক্ল্যাডোফোরা এই দুটোতে সালোক সংশ্লেষ হয়। আর ক্লোরেল্লা শৈবালকে মহাকাশযানের বায়ু পরিশোধনের কাজে কিন্তু ব্যবহার করা হয়, এটা মনে রাখবে। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন, দূরত্বের সবচেয়ে বড় একক কী? দূরত্বের সবচেয়ে বড় একক কী? তো দূরত্বের সবচেয়ে বড় একক অপশান অনুযায়ী সেটা হবে পারসেক। ঠিক আছে, পারসেক, অপশান ডি পারসেক। নেক্সট দেখো, কোনো অশ্বারোহী পিছন দিকে হেলে পড়েন যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে, এর কারণ কি? এটা হচ্ছে স্থিতিজাড্য। আমি তোমাকে ছবি সহযোগে বুঝাই ব্যাপারটা। দেখো, এখানে অশ্ব আছে, অশ্বর উপর লোকটি বসে আছে। অশ্বটি যখন লোকটি বসে আছে তখন সে স্থিতিশীল অবস্থায় আছে, এবং অশ্বটি যেই দৌড়াতে শুরু করবে তখন এ কিন্তু পিছনের দিকে হেলে পড়বে। তো এটাকেই বলা হয় স্থিতিজাড্য। বাসের ক্ষেত্রে কি হয়, আমরা চলতে চলতে যখন চলতে হঠাৎ করে যখন থেমে যায় তখন আমরা কি হয়, সামনের দিকে ঝুঁকে পড়ি। ঠিক আছে, তো এটাকে বলা হয় গতিজাড্য, অর্থাৎ গতি থেকে ও স্টপ হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে স্থিতিজাড্য, অর্থাৎ হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে থাকতে অর্থাৎ স্থিতিশীল থাকতে থাকতে সে হঠাৎ চলতে শুরু করছে। তো এটা হচ্ছে স্থিতিজাড্য। নেক্সট দেখো, শব্দের প্রতিধ্বনি শোনার জন্য বিস্তৃত প্রতিফলকের প্রয়োজন হয়, এর কারণ কি? এর কারণ হবে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি। ঠিক আছে, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য খুব বেশি। নেক্সট, প্রবাহীর ঘর্ষণ হলো, প্রবাহীর ঘর্ষণ, ওটাকে কি বলা হয় না, সান্দ্রতা বলে। ঠিক আছে, অপশান এ। নেক্সট দেখো, নিচের কোনটি স্কেলার রাশি? স্কেলার ও ভেক্টর এই দুটি রাশি হয়। স্কেলারে শুধু মান থাকে এবং ভেক্টরে মান প্লাস দিক দুটোই কিন্তু থাকে। তো এইগুলোর কোনটা কি উদাহরণ, কিসের উদাহরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত পরীক্ষাতেই প্রায় আসে। তো স্কেলার এটা কি হবে, ভর। 11 অপশান এ হচ্ছে ভর হচ্ছে স্কেলার রাশি। নেক্সট দেখো 12 নম্বর, কোন বিজ্ঞানীকে সালোক সংশ্লেষ পদ্ধতির জনক বলা হয়? অর্থাৎ সালোক সংশ্লেষ নিয়ে অনেক কোশ্চেন কিন্তু আজকে আমরা এই সেশনে জানলাম। তো তোমরা যারা জানো না বিষয়টা তারা কিন্তু লিখে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো, পদ্ধতির জনক কাকে বলা হচ্ছে? জনক বলা হয় ইয়ান ইঞ্জেনহাউস। ওকে, নেক্সট দেখো, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ ইঞ্জেনহাউস, তিনি কি করেছিলেন, সবুজ উদ্ভিদের উপস্থিতিতে সালোক সংশ্লেষের পদ্ধতিতে অক্সিজেন উৎপন্ন হওয়ার ঘটনাটি প্রমাণ করেন। অর্থাৎ তিনি প্রমাণ করছেন যে না, সত্যি করেই সালোক সংশ্লেষ হচ্ছে। আর ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ এই শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেন চার্লস বার্নেস। অর্থাৎ দুজন আলাদা ব্যক্তি, তো দুটোর নামই আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো 13, বাদুড় কিসের সাহায্যে চলাফেরা করলে? আচ্ছা, বাদুড়ের ক্ষেত্রে যেটা হয় আমরা জানি আল্ট্রাসনিক রে কিন্তু সে উৎপন্ন করে। অর্থাৎ কি করে না, ধরো এখানে একটা বাদুড় রয়েছে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাই, এখানে একটা বাদুড় রয়েছে, তো এখানে একটা গাছ বা কিছু রয়েছে। ঠিক আছে, তো সে যখন উঠবে সে একটা আল্ট্রাসনিক রে এখানে ফেলবে। অর্থাৎ যখন দেখবে যে না রেটা আটকে যাচ্ছে তখন সে আর ওই পথে যাবে না। যখন দেখবে যে না এখানে রেটা ওর আটকাচ্ছে না তখন কিন্তু সে ওই ওই লাইন দিয়ে যেতে শুরু করবে। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে আল্ট্রাসনিক রে ব্যবহার করে কিন্তু বাদুড় চলাফেরা করে। অর্থাৎ অপশান বি এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট দেখো, সাবানের বুদবুদ, এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে সাবানের বুদবুদগুলো কিন্তু গোলাকার গোলাকার ছোট ছোট হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু রামধনুর যে রং হয়, অর্থাৎ বেনিয়া সহ কলা হচ্ছে বেগুনি নীল, এরকম অনেক রকম রঙের কিন্তু এখানে একটা রে কিন্তু তোমাদের দেখা যায়। তো এখানে এই বুদবুদগুলো গোলাকার হওয়ার কারণ কি, গোলাকার কেন হয়? তো গোলাকার হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটানের ক্ষেত্রে গোলাকার হয়। এবার আল্ট্রাসনিক বা শব্দোত্তর শব্দের কম্পাঙ্কের ন্যূনতম মান কত? এটা সঠিক উত্তর হয়ে যাবে 20,000 হার্জ। ওকে, আর তাহলে কম্পাঙ্কের এটার ইউনিট কি হলো? কম্পাঙ্কের ইউনিট হচ্ছে হার্জ। ওকে, আমরা রেডিওতে শুনি যে এত মেগা হার্ট বা এত গিগা হার্জে এটা আসছে। তো কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, আর আল্ট্রাসনিকের ক্ষেত্রে বা শব্দোত্তর শব্দের ক্ষেত্রে কিন্তু 20,000। ওকে, নেক্সট দেখো 16 নম্বর, সমুদ্রের গভীরতা কী করে মাপা হয়? দেখো এখানে সমুদ্রের এটা পৃষ্ঠ, তো ওখান থেকে একটা রে ফেলা হচ্ছে, এটা হচ্ছে সি বেড বলা হয়। তো এখান থেকে রেটা যেখানে আটকে যাচ্ছে তো কতটা
ডেপথে গিয়ে আটকাচ্ছে এইটার উপর ডিপেন্ড করে কতটা কিলোমিটার সেটা মাপা হয়। তো এই মাপন যন্ত্রটার নাম কি? আমরা জানি পাইরোমিটার, এটা হচ্ছে উষ্ণতা মাপার জন্য, খুব গরম যদি উষ্ণতা হয় সেটা মাপার জন্য পাইরোমিটার ব্যবহার হয়। আর এখানে সমুদ্রের গভীরতা, এটা সঠিক উত্তর হবে ফ্যাথোমিটার, অপশান সি, ফ্যাথোমিটার রাইট অ্যান্সার। নেক্সট দেখো, কোন আলোতে সালোকসংশ্লেষ প্রক্রিয়া সর্বাধিক সহায়ক, অর্থাৎ কোন আলোতে খুব ভালোভাবে সালোকসংশ্লেষ হয়, এটা সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ নীল রঙের ক্ষেত্রে কিন্তু সালোকসংশ্লেষ খুব ভালোভাবে হয়। আচ্ছা, তাহলে সবথেকে কম হয় কোন আলোতে? আচ্ছা দেখো, লাল আলোতে কিন্তু সবথেকে কম হয়, তাহলে মনে রাখবে নীল হচ্ছে ভালো আর লাল হচ্ছে সবথেকে কম, ঠিক আছে? তারপর দেখো, ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? তো ওখানে জানলাম ভিটামিন ডি, সেটার হচ্ছে, তো আমরা দেখলাম ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতর মধ্যে কোনটি তাপ পরিবাহিত সবচেয়ে বেশি? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রূপো, ঠিক আছে? নেক্সট 20 নম্বর কোশ্চেন, আর এখানে একটা দেখে নাও, হীরকের তাপ পরিবাহিতা সবথেকে কম, হীরকের সবথেকে কম আর রূপার সবথেকে বেশি, ঠিক আছে? আর এছাড়া সমস্ত ধাতুই তাপের সুপরিবাহী হয়। আচ্ছা দেখো, ব্রোঞ্জ তৈরিতে দস্তা ও তামার সঙ্গে কি মেশানো হয়? উত্তর দেখো পিবি, এইউ, এসএন না এএল। এটা তোমরা আমাদেরকে হোমওয়ার্ক থাকলো তোমাদের কমেন্ট করে জানাবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রিভিয়াস ইয়ারে এসছে, ঠিক আছে? হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তো তোমাদের বন্ধুরাও এই ক্লাসটা কিন্তু ফ্রিতে দেখতে পাবে, ঠিক আছে? তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ঠিক আছে? সেদিন আমরা আরও বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। সকলকে থ্যাংক ইউ।